আগের পর্বে আমরা শুনেছি কলকাতার সুবিখ্যাত টিম্বার মার্চেন্ট শিবশঙ্কর চৌধুরীর বাড়ির 4 তলার ঠাকুর ঘর থেকে একটি স্বর্ণ মূর্তি চুরি গেছে এবং সেই স্বর্ণ মূর্তিটি ফেরত পাওয়ার জন্য এবং তা খোঁজার জন্য তিনি চিঠি লিখেছেন সেই সময়ের বিখ্যাত গোয়েন্দা কিরিটি রায়কে। কিরিটি রায়কে নিয়ে তিনি তখন গাড়িতে চেপে বাড়ি ফিরছেন। শুনুন ঠিক তারপর থেকে। কিরিটি মৃদু মৃদু হেসে শিবশঙ্করের দিকে তাকিয়ে বলল, আপনি ভাবছেন নিশ্চয়ই আমি অন্তর্যামী কিনা? না, ভয় পাবেন না মিস্টার চৌধুরী, আমি জাদুকরও নই, অন্তর্যামীও নই। এটা আমার সিম্পল ডেডুকেশন মাত্র। সুব্রত বলে এটা নাকি আমার কমন সেন্স এবং রুল অফ 3। কলকাতার সুবিখ্যাত টিম্বার মার্চেন্ট শিবশঙ্কর চৌধুরীর সম্পদ এখন এক প্রকার কিংবদন্তির মধ্যে দাঁড়িয়েছে। প্রথম কথা। দ্বিতীয়, খুন খারাপির ব্যাপার হলে সেটা আপনি প্রথমে আমারই সাহায্য না চেয়ে পুলিশের সাহায্য নিতেন এবং সেটাই স্বাভাবিক। তৃতীয়ত, এমন কোনো মূল্যবান জিনিস আপনার খোয়া গেছে যেটা সকলের সামনে প্রকাশ করতে আপনি ইচ্ছুক নন। ঠিক তাই, কিন্তু কি করে আপনি তা জানলেন? এ অতি সহজ, একটু ভাবলেই বোঝা যায়। আপনি আমাকে তার করেছেন, আপনি বিশেষ বিপদে পড়েছেন, যার জন্য আমার সাহায্য আপনার একান্ত প্রয়োজন। তারে আর কিছুই আপনি জানাননি। এতেই বোঝা যায় ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ুক আপনি যেমন চান না, তেমনি ব্যাপারটা একটা মীমাংসা হোক আপনি তাও চাইছেন। তাই আমাকে তার করে ডেকে পাঠিয়েছেন। কেমন বলুন, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু কেমন করে আপনি বুঝতে পারলেন যে আমার কোনো মূল্যবান জিনিস খোয়া গেছে? সেও আমার ডেডুকেশন বা অনুমান মাত্র, কেননা সেটাই এক্ষেত্রে বেশি স্বাভাবিক। আপনাদের মতো ধনী ঘরে এমন অনেক মূল্যবান জিনিস থাকে এবং যার প্রতি 10 জনের লোভ হওয়াটাই একান্ত স্বাভাবিক। কিন্তু এ গেল তর্কের দিক। আপনার কথায় স্থির নিশ্চিত হয়েছি, কিন্তু মূল্যবান জিনিস আপনার চুরি গেছে। কী হয়েছে বলুন তো? এবং এটাও সেই সঙ্গে বুঝেছি ব্যাপারটার আলোচনা আপনি সকলের সামনে করতে চান না। আশ্চর্য, তাও বুঝলেন কেমন করে বলুন তো? তা না হলে আপনি ড্রাইভার না পাঠিয়ে নিজে মোটর হাঁকিয়ে আসতেন না। শিবশঙ্কর শ্রদ্ধা বিগলিত স্বরে বললেন, মিস্টার রায়, আপনার কথা যত শুনছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যার শ্রীনাথ সত্যই বলেছিলেন, অসাধারণ ক্ষমতাশালী লোক আপনি। এখন বুঝতে পারছি তার কথা এতটুকুও অতিরঞ্জিত নয়। এখন আমার সত্যই আশা হচ্ছে মূর্তিটার একটা কিনারা আপনি করতে পারবেন। স্যার শ্রীনাথ মানে স্যার শ্রীনাথ সরকার নাকি? হ্যাঁ, তিনি আমার পরম বন্ধু। তিনিই আমাকে আপনার কথা বললেন। ও, তারপর একটু থেমে বললেন, হ্যাঁ, কি বলেছিলেন? শিবশঙ্কর তখন একটু একটু করে সমগ্র ব্যাপারটি খুলে বলে গেলেন। আমরা এসে পড়েছি মিস্টার রায়, এই আমার বাড়ি মধুনিবাস। শিবশঙ্কর আঙুল তুলে প্রায় হাত 20-25 দূরে লাল রঙের 4 তলা প্রাসাদপম এক অট্টালিকার নির্দেশ করলেন। মিস্টার চৌধুরী, বলুন, তাহলে নিশ্চয়ই আপনি আমার পরিচয় গোপন রাখতে চান? আমার মনে হয় সেটাই বোধহয় ভালো হবে। আপনার যখন তাই ইচ্ছা তাই হবে। যে পরিচয় আপনি আমায় দিতে চান তাই দিতে পারেন। আমার মতামতের তো কোনো প্রশ্নই এখানে উঠতে পারে না মিস্টার চৌধুরী। আপনার কাছে এসেছি, আপনার যা ইচ্ছা তাই হবে, যতক্ষণ না আমার কাজের সঙ্গে ঠোকাঠুকি বাঁধে। এসব সামান্য ব্যাপারে আমার নিজের কিছুই এসে যাবে না। বেশ, তবে আপনার আসল নামই থাকবে। কেবল কেন এসেছেন ও আপনার আসল পরিচয় কি তা কাউকে জানানো হবে না। গেটের মধ্যে এসে গাড়ি প্রবেশ করলো। গাড়ি বারান্দার নিচে গাড়ি থামিয়ে দুজনে গাড়ি হতে নামতেই শিবশঙ্করের সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠবাবুর সঙ্গে দেখা হলো। শ্রীকণ্ঠবাবু সুপ্রসন্ন দৃষ্টিতে মনিবের দিকে একবার ও কিরিটির দিকে একবার তাকালেন। শ্রীকণ্ঠের বয়স 30 হতে 32 বছর, মাজা গায়ের রং, লম্বায় প্রায় 6.25 ফুট হবেন, পেশল বলিষ্ঠ চেহারা, নাকটা একটু বোতা।
ছোট ছোট গোল গোল দুটি চোখ, চোখের দৃষ্টি ভোঁতা, বুদ্ধির কোনো আলোই তাতে নেই। সরু পাকানো গোঁফ, দাড়ি নিখুঁতভাবে কামানো, পরিধানে সাধারণ ধুতি পাঞ্জাবি, কিন্তু সামান্য পাঞ্জাবির অন্তরাল হতেই শ্রীকণ্ঠের অত্যন্ত বলিষ্ঠ পেশিবহুল চেহারাটা যেন ঠেলে বেরিয়ে আসতে চায়। শিবশঙ্করই পরিচয় দিলেন, কিরিটি রায়, আমার সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠ মল্লিক। দুজনে নমস্কার ও প্রতি নমস্কার জানায় পরস্পরকে। কিরিটিবাবুর থাকবার ঘর ঠিক করে রেখেছেন? হ্যাঁ, দোতলায় দাদাবাবুর ঘরের পাশেই যে ঘরটায় মাঝে মাঝে দাদাবাবুর বন্ধু বান্ধবেরা এসে থাকেন, সেই ঘরটায় কিরিটিবাবু থাকবার ব্যবস্থা হয়েছে। বেশ, আসুন কিরিটিবাবু, আপনাকে একেবারে ঘরে পৌঁছে দিই। এখন হাত মুখ ধুয়ে আগে চা জল খাবার খান, পরে বিশ্রামের পর কথাবার্তা হবে। কিরিটির ভারী পছন্দ হয়ে গেল ঘরখানি। মাঝারি গোছের ঘরখানি, মসৃণ কারো মার্বেল পাথরের মেঝে, পা যেন পিছলে যায়। ঘরে আসবাবপত্রের কোনো বাহুল্য নেই। একদিকে একখানি সুদৃশ্য সিঙ্গেল খাটে ধবধবে শয্যা বিছানো, ছোট একটি রাইটিং টেবিল, খান দুই গদি মোড়া চেয়ার, একটি বেতের আরাম কেদারা, একটি বইয়ের সেলফ, তাতে ইংরেজি বাংলা সব বই সাজানো, একটি কাপড় জামা রাখবার আলনা বা স্ট্যান্ড, একটি ড্রেসিং টেবিল, খাটের শিয়রের কাছে একটি শ্বেত পাথরের গোল টেবিল, টেবিলের ওপরে একটি সুদৃশ্য জার্মানি ঘড়ি ও একটি সবুজ ডুম ঢাকা টেবিল ল্যাম্প। ঘরে সর্বসমেত 5টি জানালা দক্ষিণ দিকে। খোলা জানালা পথে দক্ষিণের দিগন্ত প্রসারিত সবুজ মাঠ ও চাষের জমি, বাকি জানালা দুটি ভিতরের দিকে। ঘরের সামনেই দরজা দিয়ে ঢুকবার আগেই লম্বা টানা বারান্দা। ঘরের অন্য দরজাটি বন্ধই থাকে, কেননা ওই দরজার পথে অন্দরের পাশের ঘরে যাতায়াত করা যায়। কিঞ্চিত জলযোগ ও চা পানের পর কিরিটি শিবশঙ্করের সঙ্গে গল্প করছিল। শিবশঙ্করের বাড়ির ছোটোখাটো একটা পরিচয় কিরিটি পেয়েছে। আপনজনের মধ্যে শিবশঙ্করেরই 2 ভাই, শিবশঙ্কর ও মণিশঙ্কর। শিবশঙ্কর বড়, শিবশঙ্করের চাইতে মণিশঙ্কর 15 বছরের ছোট। শিবশঙ্কর বেশিরভাগ সময়ই গ্রামে থাকেন, তবে ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়ই তাকে কলকাতায় যেতে হয়। কলকাতার ব্যবসা মণিশঙ্করই দেখাশোনা করেন, কিন্তু দাদার পরামর্শ ও উপদেশ ব্যতীত কোনো কাজই তিনি করেন না। শিবশঙ্করের 2 ছেলে, দীনশঙ্কর ও দ্যুৎশঙ্কর। দীনশঙ্কর বড়, দ্যুৎশঙ্কর ছোট। মণিশঙ্কর এখনও বিবাহ করেননি। মণিশঙ্করের বয়স 25-এর কাছাকাছি। অর্থশাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়েছেন। দ্যুৎশঙ্কর গ্রামের স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়ে। দীনশঙ্কর ও দ্যুৎশঙ্করের মা বহুদিন হলো গত হয়েছেন। শিবশঙ্কর আর বিবাহ করেননি। সংসারের স্ত্রীলোকের মধ্যে শিবশঙ্করের বৃদ্ধা জননী হরসুন্দরী দেবী, এছাড়া শিবশঙ্করের বিধবা বোনের ছেলে সত্যেন। সত্যেন মামাবাড়িতেই মানুষ। সে বর্তমানে MA ল পাশ করে বাড়িতেই বসে সাহিত্য চর্চা করে। তার ইচ্ছা বিলেতে গিয়ে ব্যারিস্টার হয়ে আসে, কিন্তু শিবশঙ্কর তাতে রাজি নন। শিবশঙ্করের ধারণা অন্যরকম। বুদ্ধি ও অধ্যাবসায় থাকলে দেশে থেকেই উন্নতি করা যায়। নজিরের অভাব নেই, স্যার আশুতোষ, রাসবিহারী ঘোষ ইত্যাদি। এই তো গেল আপনার জন। সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠ মল্লিক। সেরেস্তায় কাজ করেন অমিয়বাবু ও জীবনবাবু। ভৃত্যদের মধ্যে বহুদিনকার পুরাতন ভৃত্য শ্যামু। দীনশঙ্করদের কোলে পিঠে করে মানুষ করে এ বাড়ির একজনের মধ্যে সে এখন গণ্য। আরও 4-5টি ভৃত্য আছে, ঠাকুর সাফার, মালি, ক্লিনার, ঝি ইত্যাদি। আগেই বলা হয়েছে, জমিদার বাড়ি মধুনিবাস প্রাসাদ তুল্য 4 তলা। গ্রামের বহুদূর থেকেও লাল রঙের জমিদার বাড়ি পথিকের দৃষ্টি আকর্ষণ করে। 4 তলার উপরে অবশ্যই একখানি মাত্র ঘর, ঠাকুর ঘর বা গৃহদেবতা লক্ষ্মীনারায়ণের পূজা ঘর। ত্রিতলে ও দ্বিতলে 8টি ঘর। অন্যান্য ঘরগুলো মাঝারি গোছের। বাড়ির সামনে প্রকাণ্ড দেশি বিলাতি ফুলের একটি বাগান। বাগানের মাঝখানে লাল সুরকি ঢালা পায়ে চলার পথ। বাড়ির পিছন দিকে প্রায় 10-11 কাঠা জমির উপরে আম, জাম প্রভৃতি ফলের বাগান। বাগানের সীমানা পেরিয়ে নজর পড়ে সবুজ মাঠ ও চাষা জমি। বাড়ির 2 দিক দিয়ে 2টি সিঁড়ি,
একটি সিঁড়ি বরাবর 4 তলা পর্যন্ত গেছে, অন্যটি 3 তলায় গিয়ে শেষ হয়েছে। মোট কথা 4 তলার উপরে ঠাকুর ঘরে যাবার একটিই মাত্র সিঁড়ি। কিরিটি খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলে 4 তলার উপরে ঠাকুর ঘরে যাবার ওই সিঁড়ি, ভিন্ন আর কোনো উপায় নেই। এটিই একমাত্র পথ। ঠাকুর ঘরে যাওয়ার মধ্যে শিবশঙ্করের বৃদ্ধা জননী ও পূজারী ব্রাহ্মণ রাজকুমার সান্যাল। মাঝে মাঝে শিবশঙ্কর যান বটে, তবে গত 7-8 দিন ওদিকে মোটে যাননি। আর কারোর পুজো ঘরে প্রবেশাধিকার নেই, শিবশঙ্করের হুকুম। কিরিটি শিবশঙ্করের জননীর সঙ্গে কথা বলছিলেন। শিবশঙ্করের জননী হরসুন্দরা দেবীর বয়স 60-এর ঊর্ধ্বে। সুখের শরীরে জরা এখনো তেমন করে বিস্তার লাভ করতে পারেনি বটে, কিন্তু চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। চোখে পুরু লেন্সের সোনার ফ্রেমের চশমা। চশমা কি আপনি সর্বদাই ব্যবহার করেন মা? কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ বাবা, বুড়ো হয়েছি, চশমা খুললেই কিছুই যে দেখতে পাই না। আপনার নিশ্চয়ই মনে আছে মা, শেষ কখন আপনি লক্ষ্মীনারায়ণের মূর্তিটি ঠাকুর ঘরে দেখেছিলেন? আজ শনিবার, পরশু বৃহস্পতিবার রাত্রি 9টায় সন্ধ্যারতির পর ঠাকুর মশাই চলে যায়। তারপরেও ঘণ্টাখানেক আমি ঠাকুর ঘরে ছিলাম। আপনার ছেলে মিস্টার চৌধুরীর কাছেই শুনলাম ঠাকুর ঘরে কেউ বড় একটা প্রবেশ করে না, আপনি, ঠাকুর মশাই ও আপনার ছেলে ব্যতীত। হ্যাঁ বাবা, তার কারণ আমার স্বামী বলতেন, দেহ ও মনে শুচি না হয়ে দেবতার মন্দিরে প্রবেশ করলে দেবতা ক্ষুণ্ণ হন। লক্ষ্মীনারায়ণ আমাদের বাস্তু দেবতা, জাগ্রত ছিলেন। শেষের দিকে শিবশঙ্করের জননীর কণ্ঠস্বর যেন কান্নায় বুঝে আসে, কিন্তু পরে বললেন, আমার স্বর্গীয় শ্বশুর বলতেন, লক্ষ্মীনারায়ণ যতদিন এ গৃহে থাকবেন, এ গৃহে কোনো অমঙ্গলের ছোঁয়া লাগবে না। শিবুর মুখে শুনেছিলাম বাবা, অনেক লোকের হারানো জিনিস বের করে দিয়েছ, তুমি অসাধ্য সাধন করতে পারো। বলতে বলতে শ্বাসশ্রু নয়নে শিবশঙ্করের জননী কিরিটির হাত দুটো গভীর আগ্রহে চেপে ধরে বললেন, আমার লক্ষ্মী নারায়ণকে খুঁজে দাও বাপ। শিবুকে আমি বলেছি তুমি যত টাকা চাও তাই দেবে। লক্ষ্মীনারায়ণকে হারিয়ে অবধি আমার মনের সুখ শান্তি সব গেছে। রাজার মা আমি, পথের ভিখারি হয়ে গেছি। কাল সারাটা রাত আমি শুনেছি আমার হারানো গোপাল যেন মা লক্ষ্মীর হাত ধরে অন্ধকারে আমার ঘরে আবার ফিরে আসবার জন্য পথ খুঁজে বেড়াচ্ছে। 2 দিন তার খাওয়া হয়নি, আমি না খাইয়ে দিলে যে তার খাওয়া হয় না। ক্ষুধায় তার নব ঘনশ্যাম রূপ মলিন হয়ে গেছে। শিবশঙ্করের জননীর 2 চোখের কলবে অশ্রু ঝরে পড়তে লাগলো। কাঁদবেন না মা, আমি কিরিটি, আপনাকে বলছি, আপনার লক্ষ্মীনারায়ণকে নিশ্চয়ই খুঁজে বার করব। ভগবান তোমার ভালো করবেন বাবা। আপনি ঠিক জানেন মা, যে রাত্রে সন্ধ্যারতির পর লক্ষ্মীনারায়ণের মূর্তি আপনি সিংহাসনের ওপর রেখেছিলেন এবং দেখেছিলেন। হ্যাঁ বাবা, আমি পুজোর ঘর হতে আসবার আগেও দেখেছি লক্ষ্মীনারায়ণ সিংহাসনের উপরে আছেন। পূজার ঘর খালি রেখে আপনি কোথাও যাননি। রাত্রি তখন বোধহয় 9টা কি 9:30 হবে। আমি পুজোর নৈবেদ্যগুলি একপাশে সরিয়ে রাখছিলাম। এমন সময় কে যেন বাইরে ডাকলো মা বলে। ভাবলাম হয়তো শিবুই ডাকছে, কেননা ওই রকম মাঝে মাঝে পুজোর সময় আমার কাছে কোনো প্রয়োজন হলে শিবু পুজো ঘরের বাইরে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতো। বাইরে এসে দেখি কেউ সেখানে নেই। শিবশঙ্করের জননীর কথা শুনতে শুনতে কিরিটির চোখের তারা দুটো উজ্জ্বল হয়ে ওঠে। উদ্গ্রীব হয়ে ও সোজা হয়ে বলল, তারপর ভাবলাম হয়তো আমারই শোনবার ভুল। আপনি পরে সে কথা আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ বাবা, কিন্তু সে বলল সে নাকি ওই সময় নিচে ছিল। ঠাকুর ঘরে যখন তালা চাবি বন্ধ করে আসেন, ঠাকুর ঘরে কেউ আর ছিল না। না বাবা, মা, আপনার ঠাকুর ঘরে একবার আমি গিয়ে দেখতে পারি? কেন পারবে না বাবা? আজ তো আর মন্দিরে দেবতা নেই। ভয় নেই মা, অন্তত দেহে আমি শুচি হয়েই মন্দিরে প্রবেশ করব। এখনই যাবে? বেশ তো, চলুন না মা, এখনই একবার ঘুরে দেখে আসি। চলো। 4 তলায় পুজোর ঘরখানি বেশ প্রশস্ত, চকচকে মসৃণ কালো মার্বেলে পাথরে বাঁধানো মেঝে। ঘরের একদিকে সুদৃশ্য রৌপ্য নির্মিত চাকচিক্যময় সিংহাসন। সিংহাসনের উপরে
মখমলের গদি, চারিপাশে রেশমি ঝালর ঝুলছে। এখনও সিংহাসনের ওপর বাঁশি ফুল ছড়ানো। সিংহাসন খালি। ঠাকুর ঘরে প্রবেশদ্বারটি যথেষ্ট মজবুত। ভারী সেগুন কাঠের প্রথম দরজা, দ্বিতীয় কাঠের ফ্রেমের মোটা মোটা লোহার শিক বসানো। দুটি তালা, প্রথমটি কাঠের ফ্রেমের ওপরে লোহার শিক বসানো দরজায়, দ্বিতীয়টি কাঠের দরজায় ঘরের দুদিকের দেয়ালের দুটি জানালা, তাতে মোটা মোটা লাহোর মজবুত শিক বসানো। কিরিটি ভালো করে জানালা পথে উঁকি দিয়ে দেখল বাইরে হতে জানালার নাগাল পাওয়া একেবারেই অসম্ভব। কিরিটি ভালো করে জানালার শিকগুলো পরীক্ষা করে দেখতে লাগলো। যে জানালাটি বাড়ির দক্ষিণ দিকে, সেই জানালার পথে নিচের দিকে তাকালে দেখা যায় বাড়ির নিচে ফুলের বাগান, ঘন সন্নিবেশিত গাছপালা। কতদিন আগে শেষ ঠাকুর ঘরে জানালার রং দেওয়া হয়েছে মা? প্রতি মাসেই একবার রং দেওয়া হয় বাবা। কিরিটি আর একবার জানালার শিকগুলো পরীক্ষা করলো। দক্ষিণ দিকের জানালা হতে ঠাকুর ঘরের সিংহাসন হাত পাঁচেক দূরে হবে মাত্র। ঠাকুর ঘরের এক কোণে ঠিক দরজার ডান পাশে বড় বড় দুটি মাটির জালা। কিরিটি মাটির জালা দুটোর দিকে আঙুল নির্দেশ করে প্রশ্ন করলেন, এই জালা দুটি? ওতে গঙ্গার জল রাখা হয় বাবা। অগঙ্গার দেশ, গঙ্গা জল তো পাওয়া যায় না, তাই মাসে দুবার করে কলকাতা হতে গঙ্গা জল আনিয়ে ওতে জমা করে রাখা হয় বাবা। ঠাকুর ঘরে ঢুকবার ঠিক মুখেই দরজার পাশে কতগুলো পুরাতন বড় বড় কাঠের বাক্স স্তূপ করা আছে। আর একটা কথা মা, আপনি সে রাত্রে মা বলে ডাক শোনার পর এ ঘরে কতক্ষণ ছিলেন? তা প্রায় আধ ঘন্টা হবে। কিরিটি বাগানের মধ্যে ঘুরে ঘুরে 1 ঘন্টা প্রায় কাটিয়ে দিল। তারপর নিজের নির্দিষ্ট ঘরে এসে একটা বই খুলে বসলো। ঘরের বাইরে জুতোর শব্দ পাওয়া গেল। একটু পরেই শিবশঙ্কর ও স্যার শ্রীনাথ সরকার এসে ঘরে প্রবেশ করলেন। কিরিটি মুখ তুলে তাকালো। কিরিটি বাবু, এর সঙ্গে আপনার পরিচয় নেই। আমার ব্যবসার অংশীদার, মিলিয়নিয়ার স্যার শ্রীনাথ সরকার। নমস্কার। হ্যাঁ, ওর নাম আমি শুনেছি, স্বনামধন্য ব্যক্তি। স্যার শ্রীনাথই আপনার কথা আমাকে বললেন। ওরই পরামর্শে আপনাকে ডেকেছি। ও, আপনার অদ্ভুত কীর্তিকলাপের কথা অনেক আগেই আমি শুনেছি মিস্টার রায়। কেন যেন আমার কেবলই মনে হচ্ছিল এ ব্যাপারে একমাত্র আপনিই আমার বন্ধু মিস্টার চৌধুরীকে সাহায্য করতে পারেন। কিরিটি মৃদু মৃদু হাসতে লাগলো। তারপর স্মিতভাবে বললেন, ধন্যবাদ। স্যার শ্রীনাথ বললেন, মিস্টার চৌধুরীর কাছেই সব আপনি হয়তো শুনেছেন মিস্টার রায়। ব্যাপার কিছু বুঝতে পারলেন কি? একেবারে কিছুই যে বুঝতে পারিনি তা বললে সত্যের অ্যাপ্লাই করা হবে না। সব দেখে শুনে একটুকুই শুধু বুঝতে পেরেছি কেমন করে এবং কিভাবে ঠাকুর ঘর হতে মূর্তিটি চুরি গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে একথাও নিশ্চয়ই বুঝেছেন কে চুরি করেছেন? না, তাই যদি বুঝতে পেরে থাকবো তাহলে এতক্ষণে তো মূর্তিটাকে তার কাছ হতে উদ্ধার করবার একটা চেষ্টা করতে পারতাম। আপনি যে চোরকে ধরতে পারবেন সে আশা আমার আছে মিস্টার রায়। সেই জন্যেই চৌধুরীকে বলেছিলাম আপনার ওপর তদন্তের ভার দিতে। যতটুকু সূত্র আমি পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যায় চোর শিকারী বিড়ালের মতো অত্যন্ত ক্ষিপ্র, অথচ লঘুপথ সঞ্চারী, এবং সে আগে হতে খুব ভালোভাবেই জানতো মূর্তিটি কোথায়, কিভাবে আছে সেসব কথা। এবারের অনেক কিছুই তার নখদর্পণে। শুধু তাই নয়, এটাও তার ভালো করে জানা ছিল যে কখন কত রাত্রে ঠাকুর ঘরের দরজার তালা বন্ধ হয়, ঠাকুর ঘরে কার কার প্রবেশাধিকার আছে, এবং কখন ঠাকুর ঘরে গেলে অন্যের অলক্ষ্যে সেখানে প্রবেশ করা সহজ হবে। শিবশঙ্কর উত্তেজিত হয়ে ওঠেন। তবে কি আপনি বলতে চান মিস্টার রায় চোর ঠাকুর ঘরে ঢুকে মূর্তি চুরি করে নিয়ে গেছে? ঠাকুর ঘরে ঢুকে মূর্তি চুরি করেছে কিনা জানি না, তবে চোর যে চুরির রাত্রে ঠাকুর ঘরে ঢুকেছিলেন কোনো কারণে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। হাউ ইজ দ্যাট? এ যে একেবারে অ্যাবসার্ড, স্যার শ্রীনাথ বলে উঠলেন। 4 তলার উপরে অন্যের অলক্ষ্যে কেমন করে সে পুজো ঘরে ঢুকতে পারে? এ কি ভোজবাজি? চোর সেটা একটা মস্ত বড় রিস্ক নিয়েছিল, তাতে সন্দেহ মাত্র নেই। কিন্তু আপনারা একটু আগেই আমার বলা কথাটা ভুলে যাচ্ছেন। আগেই বলেছি এ বাড়িতে সে অতি পরিচিত। এ বাড়ি নিশ্চয়ই তার নখদর্পণে না হলেও সে ভালোভাবেই পরিচিত।
দ্বিতীয়ত, ঠাকুর ঘরে সব কিছুই সে জানত এবং ওই সময় কে বা কারা ঠাকুর ঘরে সাধারণত থাকে বা না থাকে তাও তার অজানা ছিল না। সবচাইতে বড় কথা, লোকটা অসাধারণ ক্ষিপ্র ও লঘু পথ সঞ্চারী। দুদিন পরে বিকেলের ট্রেনে শিবশঙ্করের ভাগ্নে সত্যেনবাবু কলকাতা হতে এলেন। বিশেষ একটা কাজে শিবশঙ্কর দিন চারেক আগে তাকে কলকাতায় পাঠিয়েছিলেন। ঘরের মধ্যে বসে কিরিটি ও শিবশঙ্কর কথাবার্তা বলছিলেন। স্যার শ্রীনাথও ব্যবসা সংক্রান্ত কথাবার্তা সব ঠিক করে গতকাল বিকেলে ট্রেনে কলকাতায় চলে গেছেন। কিরিটি বলছিল, আপনি কি কাউকে এই চুরির ব্যাপারে সন্দেহ করেন মিস্টার চৌধুরী? শিবশঙ্কর বললেন, আপনার কথাটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না কিরিটিবাবু। সেদিন ঠিক এটাই আপনাকে আমি কথাবার্তার মধ্যে হিন্টস দিয়েছিলাম মিস্টার চৌধুরী। মানে যে মূর্তিটা চুরি করেছে এবারই সব কিছুই, এমনকি ঠাকুর ঘরের মিনিটাস ডিটেলস পর্যন্ত সে জানে। হি হ্যাড আ ডিস্টিংক্ট পিকচার ইন হিজ মাইন্ড। শিবশঙ্কর এতক্ষণে ধরতে পারলেন কিরিটির কথাটা কোন দিকে চলছে। কিছুক্ষণ তিনি গুম হয়ে বসে রইলেন। তারপর মৃদু গম্ভীর স্বরে বললেন, বুঝতে পেরেছি মিস্টার রায়, আপনি কি জিজ্ঞাসা করেছেন। কিন্তু দেখুন মিস্টার চৌধুরী, এই ধরনের ব্যাপার আমি বহু ক্ষেত্রে লক্ষ্য করেছি। যেদিক দিয়ে আমরা স্বপ্নেও আঘাত আসবার কথা ভাবতে পারি না, সেই দিক হতেই অতর্কিতে আঘাত এসেছে। লোভের মতো শত্রু মানুষের আর দ্বিতীয় নেই। লোভের বশবর্তী হয়ে মানুষ হিতাহিত, পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম সব ভুলে যায়। সে রাত্রে বাড়িতে থাকবার মধ্যে ছিলাম আমি, আমার মা, ছোট ছেলে দ্বিজশঙ্কর, আমাদের ম্যানেজার ও সেক্রেটারি শ্রীকণ্ঠবাবু, সেরেস্তার অমিয়বাবু ও জীবনবাবু, চাকর বাকরেরা। সত্যেন আজ এসেছে, সেও ছিল না। একটা অনির্দিষ্ট সন্দেহকে মনে মনে পোষণ করে এড়িয়ে যাওয়াটা কোনো মতে বুদ্ধিমানের কাজ নয় মিস্টার চৌধুরী। চাকর বাকরের কথা ছেড়ে দিন, এ ব্যাপারে আমি তাদের একটুকুও সন্দেহ করি না মিস্টার চৌধুরী। কেননা চোর যেই হোক, চুরির ব্যাপারে যে বুদ্ধি ও চাতুর্যের পরিচয় সে দিয়েছে, অশিক্ষিত চাকর বাকরের মাথায় তা খেলতে পারে না। তাদের বাদ দিলে থাকে আপনি স্বয়ং, আপনার মা, ম্যানেজার এবং সেক্রেটারি শ্রীকণ্ঠবাবু, অমিয় ও জীবনবাবু এবং দ্বিজশঙ্কর। এদের মধ্যে আপনাকে, আপনার মাকে, দ্বিজশঙ্করকে অনায়াসেই এক্সক্লুড করা যায়। বাকি যারা থাকেন তাদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয়? শ্রীকণ্ঠবাবুকে। কথাটা কিরিটি শেষ করল না। মিস্টার চৌধুরীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। শ্রীকণ্ঠবাবু আজ 3 বছর আমার সঙ্গে কাজ করছেন। যেমন কর্মঠ তেমন বিশ্বাসী। গরিবের ছেলে, উচ্চশিক্ষার প্রবল বাসনা থাকা সত্ত্বেও অর্থের অভাবে বেচারাকে চাকরি নিতে হয়েছে। তার সব কাজই যেন চুলচেরা ও আপ টু দি মার্ক। তাকে আমি বিশ্বাস করি মিস্টার রায়। হি ইজ বিয়ন্ড অল সাসপেনশন। অমিয় ও জীবনবাবু, তারা বাইরের বাড়িতেই থাকেন সর্বদা, এখনও আজ পর্যন্ত অন্দরে প্রবেশ করেননি। তাদের পক্ষে এ বাড়ির সব কিছু জানা একেবারেই সম্ভব নয়। তাছাড়া দুজনেরই আমার মতো বয়সে এ বাড়িতে প্রায় 30 বছরের ওপর চাকরি করছেন। এমন সময় সত্যেন এসে ঘরে প্রবেশ করলেন। মামা, কে? সতু, এসো। এটি আমার ভাগ্নে সত্যেন, কিরিটিবাবু, আর ইনি আমার বন্ধু কিরিটি রায়। উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানায়। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সত্যেনকে দেখছিল। বয়স 25-26-এর বেশি নয়। দেহারা হলেও দেহে বেশ শক্তি রাখে বলেই মনে হয়। এককালে সত্যেন রীতিমতো ব্যায়ামাদি করতেন। প্যারালাল বার, রিং ট্র্যাপিজ প্রভৃতিতে বেশ সুদক্ষ ছিলেন। সন্ধ্যার গাড়িতেই এলে বুঝি? তোমার না সকালে 8টার গাড়িতে আসবার কথা ছিল? হ্যাঁ, সকাল 8টার যে গাড়িটা তাতেই আসবো ভেবেছিলাম, কিন্তু আজ 7 দিন হলো ট্রেনটা তুলে দিয়েছে। মানে যে গাড়িটা হাওড়া থেকে রাত্রি 10টায় ছেড়ে এখানে ভোর 8টায় এসে পৌঁছাতো সেটাই। তাই সকালের ট্রেনে আসতে হলো। কিরিটি সত্যেনের কথায় যেন সহসা উদ্গ্রীব হয়ে ওঠে। কিন্তু কাল সকালের দিকে আমি স্টেশনের দিকে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম 8টা 10 একটা ট্রেন এলো। ওটা তো ডাইরেক্ট কলকাতা হতে আসে না, ওটা আসানসোল জংশন থেকে রাত্রি 3টেই ছাড়ে, ব্রাঞ্চ লাইনের ট্রেন।
ওর সঙ্গে কলকাতার কোনো ট্রেনের যোগাযোগ নেই। ও, আপনার কাছে টাইম টেবিল আছে মিস্টার চৌধুরী? আছে, কেন বলুন তো? আমার একটু দরকার আছে, কিরিটি মৃদুস্বরে জবাব দেয়। আমি গতকাল আসবার সময় একটা নতুন টাইম টেবিল কিনে এনে দিচ্ছি। সত্যেন ঘর হতে বেরিয়ে গেলেন টাইম টেবিল আনতে। রাত্রে অনেকক্ষণ পর্যন্ত টাইম টেবিলটা নিয়ে কিরিটি কী সব দেখলো ও কাগজে লিখলো। পরের দিন খুব ভোরে বাইরের বাড়িতে, যেখানে সরকার, দারোয়ান ও অন্যান্য চাকরেরা থাকে, সেই দিকের ঘরে গিয়ে ঢুকলো এবং দুপুরের দিকে বিশেষ জরুরি কাজ আছে বলে দিন দুয়েকের জন্য সে কলকাতায় চলে গেলেন। কলকাতা হতে কিন্তু কিরিটি আর ফিরে এলেন না। চতুর্থ দিন সকালে শিবশঙ্কর কিরিটির একখানা তার পেলেন। তারের বাংলা অনুবাদ করলে এই দাঁড়ায়, আপনার মূর্তিটি যদি উদ্ধার করতে চান তবে টেলিগ্রাম পাওয়া মাত্রই কলকাতায় রওনা হয়ে আসবেন। আজ বুধবার, শুক্রবারের মধ্যে পৌঁছানো চাই, কিরিটি। শিবশঙ্কর টেলিগ্রামখানা পড়ে একেবারে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেলেন। যেতে হলে আজ যেতে হয়, ভাববারও আর সময় নেই। যা হোক, আর বিলম্ব না করে সেই দিনই বিকেলের গাড়িতে তিনি কলকাতা রওনা হলেন এবং কিরিটিকে তার করে দিলেন সে সংবাদ দিয়ে। পরদিন ভোরে স্টেশনে কিরিটি স্বয়ং অপেক্ষা করছিল। ফার্স্ট ক্লাস কামরা হতে শিবশঙ্কর নেমেই সামনে প্ল্যাটফর্মের উপরে অত সকালে কিরিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সবিস্ময়ে বললেন, এই যে মিস্টার রায়, তারপর কি ব্যাপার? আপনার মূর্তিটার সন্ধান মিলেছে মিস্টার চৌধুরী। হ্যাঁ, সত্যি? কোথায়? শিবশঙ্কর উদ্গ্রীব হয়ে ওঠেন। ব্যস্ত হবেন না, সন্ধান যখন করেছি মূর্তি আমরা ফিরে পাবই, কিন্তু সন্ধানে যদি পেয়ে থাকেন তবে দেরি করে আর লাভ কি? উপায় নেই, আগামীকাল সকাল 7টা পর্যন্ত আমাদের দেরি করতেই হবে। কাল সকাল 8টার মধ্যেই আপনি আপনার হারানো মূর্তি ফিরে পাবেন, শুধু কয়েক ঘন্টা মাত্র। কিন্তু ব্যস্ত হবেন না মিস্টার চৌধুরী, কিরিটি রায়ের চোখে সে আর ধুলো দিতে পারবে না। আই গট হিম, হি ইজ নাও কমপ্লিটলি আন্ডার মাই ক্লচেস। সে তা জানে না, তাই সে নিশ্চিন্তেই আছে এবং কাল 8টা পর্যন্ত থাকবেও। সকাল তখন 6টা হবে। কলকাতা শহর সবে ঘুম ভেঙে উঠেছে। রাস্তায় রাস্তায় তখন হোস পাইপে জল দিচ্ছে। কিরিটির গাড়িতে কিরিটি ও শিবশঙ্কর আউটরাম ঘাটে এসে গাড়ি হতে নামলো। এ কি, এখানে কেন এলেন মিস্টার রায়? কিরিটি মৃদু হেসে বললেন, আপনার গৃহদেবতা যে বর্মার পথে রওনা হচ্ছেন। এই যে নবদুর্গা জাহাজটি দেখছেন, যেটিতে যাত্রীরা উঠেছে, ওতে চেপেই দেবতা চলছেন বর্মায়। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, চলুন, আর দেরি নয়। জল পুলিশের ইন্সপেক্টর শান্তিবাবু যেটিতে ওদের জন্যই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিরিটিকে দেখে হাত তুলে শান্তিবাবু নমস্কার জানালেন। তারপর কি সংবাদ? এখনো আসেনি? এখানেই অপেক্ষা করবেন নাকি? না, চলুন জাহাজের কেবিনে গিয়ে একেবারে অপেক্ষা করা যাক। উই মাস্ট গিভ হিম সারপ্রাইজ ভিজিট, হি উইল শকড। বেশ, চলুন। সকলে জাহাজের সিঁড়ি বেয়ে উঠে গেলেন। অসংখ্য যাত্রীর কোলাহলে স্থানটি মুখরিত। কেবিনের মধ্যে 3 জন অপেক্ষা করতে লাগলেন। জাহাজ ছাড়বে বেলা 8:30টায়, কেননা এই সময়ে নাকি জোয়ার আসবে। প্রায় 7:30টার সময় হঠাৎ কেবিনের দরজাটি খুলে গেল এবং কুলির মাথায় একটা হোলস ও সুটকেস নিয়ে কেবিনে প্রবেশ করলেন স্বয়ং স্যার শ্রীনাথ সরকার। শিবশঙ্কর হঠাৎ বিস্ময়ে দাঁড়িয়ে উঠে প্রশ্ন করলেন, স্যার শ্রীনাথ, আপনি? বাকিটা তার কণ্ঠে আটকে গেল। কিরিটিও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মৃদু হেসে সেও বলল, গুড মর্নিং স্যার শ্রীনাথ সরকার। স্যার শ্রীনাথকে মুখখানা সহসা যেন ছাইয়ের মতো সাদা হতে লাগলো। তিনি কোনো মতে একটা ঢোক গিলে একবার কিরিটির মুখের দিকে তাকালেন। পরেক্ষণেই নিজেকে সামলে কী সব বলতে উদ্যত হলেন। কিরিটি বাধা দিল, স্যার শ্রীনাথ, আপনি নিশ্চয়ই ভাবছেন কেন এত বড় ভুল করলেন না, কিন্তু পাশার গুটি এখন আপনার হাতের বাইরে চলে গেছে। ইউর গেম ইজ আপ। স্যার শ্রীনাথ ততক্ষণে নিজের হতচকিত ভাবটা অনেকটা সামলে নিয়েছেন। শিবশঙ্করের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এসব কি মিস্টার চৌধুরী? এসবের অর্থ কি? শিবশঙ্কর এর কি জবাব দেবেন?
তিনি নিজেও ব্যাপারটা তখনও কিছুই যেন বুঝে উঠতে পারছিলেন না, কেননা কিরিটি কিছুই তার কাছে ভাঙেনি। ভেবেছিলেন মূর্তিটি নিয়ে বর্মায় গিয়ে একটা ব্যবস্থা করে আসবেন স্যার শ্রীনাথ, এবং সেই টাকায় আবার আপনার ভরাডুবি ব্যবসাকে টেনে তুলবেন ডাঙায়। কথায় আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। কিন্তু এক্ষেত্রে হলো শ্রীনাথ প্রপোজেস, কিরিটি ডিসপোজেস। তবে হ্যাঁ, এ কথাটা স্বীকার করব, শিবশঙ্কর বাবুর সঙ্গে আপনার বন্ধুত্বে যদি সত্যিই কোনো কিছু থেকে থাকে, সেটার পরিচয় দিয়েছেন ইচ্ছায় বা অনিচ্ছায় হোক। এ ব্যাপারে আমাকে তদন্তে নিযুক্ত করার জন্য মিস্টার চৌধুরীকে পরামর্শ দিয়ে। শিবশঙ্কর বাবু নিশ্চয়ই চিরদিন আপনাকে তার জন্য আন্তরিক ধন্যবাদ দেবেন। এখন ভালোই ভালোই মূর্তিটা বের করে দিন, তারপর আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বন্ধু শিবশঙ্কর বাবুর বন্ধুত্বের ওপরে। আপনি আপনার কাজ করেছেন, এবারে তার কাজ তিনি করবেন। মাই ডিউটি ফিনিশেস হেয়ার। শিবশঙ্কর বললেন, ফিরবার পথে সত্যি মিস্টার রায়, এখন বুঝতে পারছি আপনার কথাটা কত বড় সত্যি। মানুষ লোভে পড়ে কি না করতে পারে। না হলে স্যার শ্রীনাথের মতো বন্ধু লোক যে এত বড় হীন কাজ একটা করতে পারেন, এ যেন আমার স্বপ্নের অতীত ছিল। শান্তিবাবুর সঙ্গেই ছিলেন। তিনি বললেন, ওকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত ছিল মিস্টার চৌধুরী। না না, ধরা পড়বার লজ্জায় ওর পক্ষে মর্মান্তিক। আমার হারানো দেবতা আমি ফিরে পেয়েছি। চলতে চলতে সস্নেহে একবার মূর্তিটার দিকে তাকিয়ে বললেন, কত বড় অভাবে ও লজ্জার তাড়নায় পড়ে যে স্যার শ্রীনাথের মতো একজন লোককে এই জঘন্য কাজ করতে হয়েছিল, সে কেবল একা আমিই জানি। অত বড় একটা লোককে আর অপমান করতে আমার মন চাইল না। কিন্তু দুষ্টের দমন হওয়াই উচিত মিস্টার চৌধুরী, শান্তিবাবু বললেন। জানি সে কথা, কিন্তু স্যার শ্রীনাথকে কিছুতেই সে পর্যায়ে ফেলতে পারলাম না। ধরা পড়বার পর তার মুখের যা চেহারা হয়েছিল, ফাঁসির আদেশ শোনবার পরও বোধ হয় ফাঁসির আসামির সেরকম মুখের চেহারা হয় না। ওই দিন সন্ধ্যায় শিবশঙ্করের কলকাতা ভবনে শিবশঙ্কর ও কিরিটি, ঘরে আর কেউ নেই। এখনও বুঝে উঠতে পারছি না মিস্টার রায় কেমন করে এই অসাধ্য সাধন করলেন। শিবশঙ্কর প্রশ্ন করলেন। কিরিটি বললেন, আপনাকে আমি আগেই বলেছিলাম, কিছু বুঝতে পারছিলাম না কে মূর্তিটা চুরি করতে পারে। একটা ব্যাপার আমি শুরু থেকেই স্থির সিদ্ধান্তে এসেছিলাম, সেটা চোর কিভাবে ঠাকুরঘর হতে চুরি করেছে তা আমি বুঝতে পেরেছিলাম। সে ব্যাপারে আমি শুরু হতে স্থির সিদ্ধান্তে এসেছিলাম। ওই বাড়ির সব কিছুর সঙ্গে, এমনকি ঠাকুরঘরের খুঁটিনাটি ও আদেশ নিয়ম সম্পর্কে এ পরিচিত ছিল, এবং সেদিক হতে বিচার করতে গেলে বাড়ির লোকের উপরেই সর্বপ্রথম সন্দেহ জাগে। কিন্তু ওই রাত্রে যারা বাড়িতে উপস্থিত ছিলেন, তাদের মুভমেন্ট সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে বুঝেছিলাম বাড়ির কেউ নয়, এবং যদি না হয় তবে এমন কোনো লোকের হাতের মধ্যে আছে যিনি বাইরে থেকেও এ বাড়ির সব কিছুর সঙ্গে ভালোভাবে পরিচিত। এমন লোক কে হতে পারে? খুঁজতে গিয়ে দেখলাম একমাত্র শ্রীনাথ সরকার ছাড়া আর কোনো বাইরের লোকই আপনাদের বাড়ির সঙ্গে বিশেষ করে ঠাকুরঘর সম্পর্কে পরিচিত নন। কিন্তু প্রথম দৃষ্টিতে তাকে সন্দেহ করা একেবারে অসম্ভব। তার পজিশন ও অন্য সব কিছু বিচার করে দেখতে গেলে স্যার শ্রীনাথও যে আপনাদের বাড়ি সম্পর্কে সব জানতেন তাও আমার জানবার কথা নয়। কিন্তু আপনার মুখে যখন শুনলাম তিনি আপনার বিশেষ বন্ধু ও ব্যবসায়ী সহকারী, এবং তিনিই আপনাকে পরামর্শ দেন আমাকে ডাকতে, তখনই প্রথম তার উপরে আমার একটু সন্দেহ হয়। তিনি নিজে দোষী বলেই নিজ হাতে ইনিশিয়েটিভ নিয়ে আপনাকে আমার কথা জানান। মৌখিক সহানুভূতি ও স্নেহ দেখে বন্ধুত্বের অভিনয়। দোষীজনের এ ধরনের সাইকোলজির অপরাধ তত্ত্বের নজিরের অভাব নেই। তারপর দ্বিতীয় কারণ ও ভাইটাল সূত্র আমি পেলাম আপনার ভাগ্নে সত্যেনবাবুর একটি মাত্র কথা। কীরকম? ট্রেনের টাইমিং অদল বদলের সংবাদ পেয়ে আপনার সঙ্গে আলোচনায় আমি জেনেছিলাম স্যার শ্রীনাথ। ওই দিন সকালে সন্দেহ করলেও বুঝে উঠতে পারছিলাম না স্যার শ্রীনাথের পক্ষে ঠিক আগের দিন কলকাতায় এসে মূর্তি চুরি করে আবার নির্দিষ্ট সময় কলকাতা ট্রেনে এখানে এসে নামা কী করে সম্ভব। কিন্তু নতুন টাইম টেবিল হতেই প্রমাণ হয় 7 দিন আগে ওই ট্রেনটি বন্ধ হয়ে যায় ট্রেনের নতুন টাইমিং অনুসারে। কিন্তু আপনারা সে কথা কেউ জানতেন না বলেই
আপনাদের বা ড্রাইভারের কোনো সন্দেহ উপস্থিত হয়নি। কি করে স্যার শ্রীনাথ ওই সময় কলকাতা হতে এলেন? আপনারা জানতেন না বলেই আপনাদের সন্দেহ মাত্র হয়নি যে ওই সময়ে আসানসোলের ট্রেনও আসা সম্ভব হতে পারে। এবং ওই সময় একটি মাত্র চরম ও মারাত্মক ভুলেই স্যার শ্রীনাথের সকল সতর্কতা ও প্ল্যান মাটি হয়ে গেল। তিনি আমার চোখে ধরা পড়ে গেলেন। ট্রেনের টাইমিংয়ের অদল বদল জানতে পেরেই আমি স্থির সিদ্ধান্তে আসি। আপনার সোফারকেও প্রশ্ন করে আমি জানতে পারি সকাল 8:30টার ট্রেনই স্যার শ্রীনাথ এসেছিলেন। এরপর আমি কলকাতায় চলে গেলাম স্যার শ্রীনাথের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিতে। স্যার শ্রীনাথের অ্যাটর্নি মিস্টার বসুকে খুঁজে বের করতে আমার দেরি হয়নি। তার মুখেই শুনলাম ইদানিং বছরখানেক শেয়ার মার্কেট খেলে স্যার শ্রীনাথের অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। বাজারে প্রভূত দেনা, এবং সেখানে এ সংবাদও পাই তিনি বর্মায় চলেছেন কি এক বিশেষ কাজে। আমার সমস্ত সন্দেহের অবসান হলো। আমি জল বিভাগের পুলিশ শান্তিবাবুকে সব সংবাদ দিয়ে আপনাকে তার করলাম। তারপরের ব্যাপার তো সবই আপনি জানেন, কিন্তু কি করে তিনি মূর্তিটা চুরি করলেন সেটা যে এখনও আমার কাছে মিস্ট্রি হয়ে রইল। হ্যাঁ, সেই কথাই এবারে বলবো। আপনার ঠাকুর ঘর দেখতে গিয়ে দুটো জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করে। প্রথম, ঠাকুর ঘরের মধ্যে বড় বড় দুটি জলের জ্বালা ও ঠাকুর ঘরের দরজার বাইরে খালি কাঠের বাক্সগুলো। দ্বিতীয়, ঠাকুর ঘরের দক্ষিণ দিকের জানালার দিকে একটা দাগ, কোনো মোটা কাঁচি যেন সেই জানলার দিকে শিকে জড়ানো হয়েছিল। বুঝতে পারলাম কেউ অন্যের অলক্ষ্যে ঠাকুর ঘরে প্রবেশ করে একটা মোটা কাঁচি বা ওই জাতীয় কিছু জানলা দিয়ে ভিতর হতে বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছিল। বাড়ির সেদিকে নিচে ঘন আমবাগান। রাত্রের অন্ধকারে কেউ ওই দড়ি বেয়ে উঠে জানালা পথে কিছু দিয়ে সিংহাসনের উপর হতে মূর্তিটি চুরি অনায়াসই করতে পারে। এখন কথা হচ্ছে, তাই যদি হয় তবে নিশ্চয়ই কেউ সবার অলক্ষ্যে ঠাকুর ঘরে দড়ি ঝোলাবার জন্য প্রবেশ করেছিল। কিন্তু সেটা সম্ভব হলে কি করে? তখন আপনার মার কথায় সে সন্দেহ আমার টুটে গেল। ওই দিন রাত্রে আপনার মা ঠাকুর ঘরের শয়ন আরতির পর যখন ঠাকুর ঘরে অন্য কাজে ব্যস্ত, তখন কেউ তাকে মা বলে ডাকে। আপনার মা ভাবেন সে আপনিও সে কথা আপনার মার কাছে পড়ে শুনেছেন। নিঃসন্দেহে আপনার মা ঠাকুর ঘর হতে বের হয়ে আসেন। আপনার মার চোখের দৃষ্টি খুবই ক্ষীণ, তার উপর রাত্রিটা ছিল আবার অন্ধকার। আপনার মা যখন ঠাকুর ঘর হতে বের হয়ে আসেন, সেই অবসরে ক্ষিপ্র লঘু পদে চোর ঠাকুর ঘরে প্রবেশ করে। জানালা পথে দড়িটা ঝুলিয়ে দিয়ে চটপট জলের জ্বালাগুলোর পাশে লুকিয়ে আত্মগোপন করে। আপনার মা ডাক শুনে বাইরে গিয়ে আবার ভিতরে আসতে একটু দেরি হওয়া স্বাভাবিক, কেননা কাউকে তিনি বাইরে না দেখতে পেয়ে নিশ্চয়ই অপেক্ষা করছিলেন। পরে আবার আপনার মা ঠাকুর ঘরে প্রবেশ করতেই সে ঠাকুর ঘর হতে সরে পড়ে। একটা কথা সকলেরই মনে হতে পারে, চোর যখন ঠাকুর ঘরে প্রবেশ করেছিল তখন ওই সময় মূর্তিটি চুরি না করে এত কারসাজি করতে গেল কেন? আমার মনে হয় তার এক্সপ্লেনেশন দুটো আছে। প্রথমত, ওই সময় সে মূর্তি চুরি করলে সব দিক দিয়েই সুবিধা হলেও আপনার মার নজরে পড়বার খুব বেশি সম্ভাবনা ছিল, এবং যদি তিনি দেখতেন মূর্তি নেই তখন একটা শোরগোল হওয়া স্বাভাবিক। এসব 7-5 ও পরে নির্বিঘ্নে দড়ি বেয়ে উঠে তালাবন্ধ ঘর হতে মূর্তি চুরি করতে পারলে সহজে বাইরে লোকের ওপরে সন্দেহ করতে পারবেন না ভেবেই হয়তো চোর ওই পথ নিয়েছিল। যদিও ওইভাবে চুরি করাটা একান্ত পক্ষে রিস্ক ছিল। আমার মনে হয় সন্ধ্যার ট্রেনে শ্রীনাথ ছদ্মবেশে ওখানে যান এবং পরে মূর্তিটি চুরি করে রাত্রি 12টার ট্রেনে আসানসোল ফিরে যাবার ট্রেনে উঠে বসেন। আসানসোলের আপ ও ডাউন ট্রেন দুই মাঝের একটা স্টেশনে রাত্রি 5টায় মিট করে। সেইখানে ট্রেন বদল করে 8:30টার ট্রেনে শ্রীনাথ ওখানে গিয়ে পৌঁছান। উনি যখন আপনার ওখানে যান মূর্তিটার সঙ্গেই ছিল। ট্রেনের টাইম টেবিল হতেই সব আমি জানতে পারি, এবং আসানসোল স্টেশনের কাছেই মডার্ন হোটেলে খোঁজ নিয়ে জানি স্যার শ্রীনাথ সে রাত্রে ওই হোটেলেই ছিলেন। হোটেলের খাতায় তিনি আসল নামই লিখিয়েছিলেন। অবশ্য তা না লিখলেও ক্ষতি হতো না কিছু। আপনার বাড়ির দেওয়ালেও দড়ি বা ওই জাতীয় কিছু বেয়ে উপরে উঠবার চিহ্ন এখনও আছে দেখবেন। হরসুন্দরী দেবী তার হারানো গৃহদেবতাকে পেয়ে প্রাণ খুলে কিরিটিকে আশীর্বাদ করলেন।
এবং ছেলেকে 2000 টাকার একটা চেক পাঠিয়ে দিতে বললেন। কিরিটি যেদিন ডাকযোগে চেকখানি পেল, সেই দিন দৈনিকে বড় বড় হরফে প্রকাশিত হলো, চলন্ত বোম্বাই মেল হতে লাফিয়ে পড়ে বিখ্যাত ব্যবসায়ী ও লক্ষপতি স্যার শ্রীনাথ সরকার আত্মহত্যা করেছেন, যদিও মৃত্যুর কারণ রহস্যাবৃত। স্যার শ্রীনাথের মৃত্যু সংবাদ পেয়ে হরসুন্দরী দেবী বললেন, আহা, বড় ভালো লোক ছিলেন। শিবশঙ্কর কারোর কাছেই স্যার শ্রীনাথের কথা ঘুণাক্ষরেও প্রকাশ করেননি এবং কিরিটি ও শান্তিবাবুকেও বরাবর অনুরোধ করেছিলেন ও কথা কারোর কাছে না প্রকাশ করতে। পাপীর মাথায় এমনই করেই বুঝি অদৃশ্য হাতের শাস্তি নেমে আসে। নমস্কার, আমি রাজদীপ মল্লিক। আপনারা শুনছিলেন আননোন সাসপেন্স চ্যানেলে বিখ্যাত গোয়েন্দা গল্প স্বর্ণমূর্তি, যার লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত। আমাদের এই গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো পছন্দের গল্প থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলোতে আপনার সেই অনুরোধ রক্ষা করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।